পিএনআরটা দেখতে পাচ্ছেন। উনি আসলে যাবেন হলো কাতার এয়ারওয়েজে, ঢাকা থেকে দোহা, আবার দোহা থেকে কোপেনহেগেন, কোপেনহেগেন থেকে হ্যানোভার। আবার ওনাকে হ্যানোভার থেকেই আসলে উনি মূলত ফিরবেন, কিন্তু হ্যানোভারের থেকে ঢাকার যে ফ্লাইটটা, সেই ফ্লাইটটা ডিরেক্ট না থাকার কারণে আমরা উনাকে নিয়ারেস্ট যে এয়ারপোর্ট আছে হামবুর্গ, এইখান থেকে উনাকে 16 তারিখে আবার ফেরত এনেছি। এটা হামবুর্গ থেকে দোহা, দোহা থেকে ঢাকা। এখন এইটা কেন আলোচনা করছি? এইটা পিএনআর, অনেক পিএনআরই হয়, অনেক পিএনআরই যায় আসে প্রায় মুভ করে। এটার কারণ হচ্ছে যে এইখানে কিছু আপনাদের কিছু জানানোর বিষয় আছে, যে আপনারা কিভাবে কাজ করবেন আসলে, যে কিভাবে কতটুকু ইনফরমেশন ক্লায়েন্টরা দিয়ে থাকে, বিশেষ করে এই টেইলরিং ট্রাভেল যেটাকে আমরা বলি। অর্থাৎ ট্রাভেলটাকে আপনার টেইলরিং করতে হবে। অর্থাৎ আপনারা দর্জিরা যেমন জামা কাপড় তৈরি করে, ঠিক আমরা ট্রাভেল এজেন্সিরা ওরকম টেইলরিং করি। অর্থাৎ ওনার রুটটাকে আমরা স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেই। এবং এই দুইটা জিনিস তখন মাথায় রাখতে হয়। একটা হলো ওনার টাইমিং। টাইমিং এর কথা বলতে গিয়ে যে এই জন্য বলছি, যে কারণ উনি কিন্তু এই ভিসাটা, ইউরোপের এই ভিসাটা নিয়েছেন হলো সুইডেন এম্বাসি থেকে। সুইডেন এম্বাসিতে নেওয়ার কারণে উনাকে কোপেনহেগেন উনাকে প্রথম টাচ করতে হবে। অর্থাৎ ডেস্টিনেশন সেনজেন ভিসাই পেয়েছেন, কিন্তু উনি সেনজেন যে 28টা কান্ট্রি আছে, যে কোনো একটা দেশে অ্যাপ্লাই করলে আপনাকে সেনজেন ভিসা দিবে। ওদের যে কোনো আপনি এই টোটাল দেশেই ঘুরতে পারবেন। তবে যে কাজটা আমরা করি, যে দেশ থেকে উনি ভিসাটা নিয়েছেন সেই দেশের প্রথম টাচটা দেই হলো সেই দেশে। অর্থাৎ প্রথম ইমিগ্রেশনটা ওই দেশে দেই। অর্থাৎ যেহেতু উনি সুইডেন এম্বাসি থেকে ভিসাটা নিয়েছেন, সেহেতু আমরা কোপেনহেগেনে ওনাকে প্রথম টাচ দিতে হবে। অর্থাৎ প্রথম ইমিগ্রেশন করে তারপরে উনি 28টা দেশের যে কোনো জায়গা দিয়ে ঘুরতে পারে, এবং যে কোনো পয়েন্ট থেকে ওই সার্কেলের ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশ থেকে উনি আবার বাংলাদেশে ফিরে আসতে পারে। ওইখানে বের হয়ে আসার কোনো রেস্ট্রিকশন নাই, কিন্তু এন্ট্রি রেস্ট্রিকশন আছে। এটা আসলে মূলত বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা, তাদের জন্যই আসলে এই রেস্ট্রিকশন থাকে। আসলে যে দেশ থেকেই ভিসা নেওয়া হোক না কেন, যে কোনো ডেস্টিনেশনে আসলে যাওয়া উচিত। কারণ ইউরোপের যে কোনো ডেস্টিনেশন আমার যদি ফার্স্ট এন্ট্রি হয়, তাহলে আপত্তি থাকার কথা না। কিন্তু আসলে বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের, আমাদের পাসপোর্ট হোল্ডারদের ক্ষেত্রে আসলে কিছু কিছু রেস্ট্রিকশন আছে, যেগুলো আসলে কোথাও লেখাও নেই যে এই কাজটাই করতে হবে। যাই হোক, তারপরও আমরা যেহেতু এই ফরম্যাটে চলছে, আমাদের ইমিগ্রেশন এই ফরম্যাটে চলে, সেহেতু উনি আমাকে বলে দিয়েছেন যে আমি 10 তারিখে ইউরোপে ঢুকবো, এবং আপনি আমাকে 16 তারিখে আবার ইউরোপ থেকে বের করে আনবেন। প্রথম 2টি পয়েন্ট দেখেন, উনি 10 তারিখে উনাকে আমরা এন্ট্রি দিয়েছি। প্রথম শর্ত গেল, সেমিনার বলেন যেটাই বলেন, ওনার এই হ্যানোভারে হলো টার্গেট। এটাকে হোটেল আলফা জাপান বলি আমরা, মানে হজ এইচ এ জে, সিপিএইচ হলো কোপেনহেগেনের কোড, আর এইচ এ জে হলো হ্যানোভারের কোড। এখন ওনার আলটিমেট টার্গেট হলো হ্যানোভার। ওনাকে আমাদেরকে হ্যানোভারে পৌঁছে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করেছি, কোপেনহেগেনে ওনার প্রথমে ওনাকে নিয়ে গেছি, নিয়ে যেয়ে ওনাকে ইমিগ্রেশন করিয়েছি। মানে ইমিগ্রেশন করবে কোপেনহেগেনে, তার মানে শর্ত পূরণ হয়ে গেল। এবার ইমিগ্রেশন করার পরে উনি নেক্সট 11 তারিখে, 10 তারিখে ঢুকেছে, 11 তারিখে ওনাকে নেক্সট ফ্লাইটে হ্যানোভারে আমরা নিয়ে গেছি। এটা উনি হ্যানোভারে চলে যাবে। তার মানে ওনার ডেস্টিনেশনেও টাচ হলো, প্লাস ওনার এই শর্তগুলো এক এক করে শর্তগুলো সব পূরণ হয়ে গেল। এইবার হ্যানোভার থেকে ওনাকে 16 তারিখে আনতে হবে, কারণ উনি 15 তারিখ পর্যন্ত বিজি থাকবে। 16 তারিখ পর্যন্ত ওনার ভিসা। এখন 16 তারিখে হ্যানোভার থেকে ঢাকায় আসলে সুইটেবল কোনো ফ্লাইট পাওয়া যায়নি কাতার এয়ারওয়েজে। না পাওয়ার ফলে আমরা যে কাজটা করেছি, ওনার হ্যানোভারের আশেপাশে যে সিটিটা আছে সেই সিটিগুলো আমরা সার্চ করেছি। সার্চ করে দেখেছি হামবুর্গ থেকে যদি আমরা ঢাকায় আনি, তার কানেক্টিভিটিটাও ভালো হবে, এবং উনি বলছে উনি 12টার আগে উনি যেখানে থাকবেন, অর্থাৎ হ্যানোভার থেকে হামবুর্গ আসতে ওনার সকালে যদি রওনা দেয়, তাহলে উনি 12টার আগে পৌঁছাতে পারবে না, 11টা 12টার আগে পৌঁছাতে পারবে না। যার কারণে উনি আর একটা বলেছেন যে আমাকে যেন 2টার পরের ফ্লাইট দেওয়া হয়। তা আমাদের এই শর্ত মিলে গেল। তারা হামবুর্গ থেকে আমরা ওনাকে 2টা, অর্থাৎ 14টা 30, মানে 2টা 30-এ ওনার একটা সুইটেবল ফ্লাইট পেয়ে গেলাম। এবং ওনার দেখেন কানেক্টিভিটিটাও
খুবই সুন্দর। এই যে পয়েন্ট টু পয়েন্ট শর্তগুলা মিলিয়ে তারপরেও এখন সব মিলিয়ে আবার শুধু এরকম দিলে হবে না। এরকম দিলে হবে না। আমরা তার্কিশে চেক করেছি, ভালো ফেয়ার পাইনি। আমরা এমিরেটসে চেক করেছি, ভালো ফেয়ার পাইনি। আমরা কাতারের সাথে টাইমিং বলেন, ফেয়ার বলেন, যেটাই বলেন, এটা আমরা এইগুলোর সাথে ম্যাচ করে গেছি। আমরা এবার উনাকে এইটা যখন তৈরি হয়ে গেল, মানে আমরা যখন জিনিসগুলো ওনার কন্ডিশনের সাথে মিলে গেল, তখন ওনাকে আমরা হলো ফেয়ারটা অফার করলাম যে আপনার এই কন্ডিশনে এই ব্যাপার, এইভাবে আপনাকে আমরা নিয়ে যেতে পারবো। এবং আমরা ৩টা ৪টা এয়ারলাইন চেক করে আমরা বেস্ট ফেয়ার পাচ্ছি, কোনটা বেস্ট ফেয়ার পাচ্ছি কাতারে, এইভাবে ওনাকে আমরা হোয়াটসঅ্যাপে কিংবা মেইলে পাঠিয়ে দিলাম সব ডিটেল। দেওয়ার পরে ওনাকে ফেয়ারও অফার করলাম যে এই আইটিনারিতে সবচেয়ে কম ফেয়ার কত আসছে। এইখানে সবচেয়ে কম ফেয়ার আসছে ১,৬২,৪৩৮ টাকা। তা উনি যাচ্ছে এবং উনার ব্যাগেজও আছে। ব্যাগেজ গুলাও এখানে দেখাচ্ছে। কাতারের যে পয়েন্টটা আছে সেটা অল থ্রু 25 কেজি। এবং কোপেনহেগেন থেকে হ্যানোভার যে ফ্লাইটটা সেটা হলো স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সে, এসকে এয়ারলাইন্স। ওইটাই হলো ১ পিস উনি ব্যাগেজ পাবেন। ইউরোপিয়ার এয়ারলাইন্স গুলায় ব্যাগেজ একটু কম দেয়। তো ১ পিস ব্যাগেজ পেলে উনি 23 কেজি পেয়ে যাচ্ছে। মোরলেস ওনার ব্যাগেজের সমস্যা নাই। ওনার যে ফেয়ারটা আমরা দিয়েছি ফেয়ারটাও কমফোর্টেবল। উনি ওইটাই এগ্রি করছে, নো প্রবলেম। উনি আমাদেরকে বুকিং করে এই যে আমাদেরকে পেমেন্ট পাঠিয়ে দিয়েছে। আমরা এই টিকিটটা ইস্যু করে ওনাকে পাঠিয়ে দিয়েছি। আপনারা যারা নতুন আছেন, যারা অনলাইনে অনলাইনের উপরে নির্ভরশীল হয়ে বিজনেসটা করতে চান, তাদেরকে আমি দেখেছি এইগুলো আসলে অনলাইনে এত অপশন দেখা যায় না। আমি একই কথা প্রতিটা ভিডিওতে বলি, কেন বলি এটা আপনাকে দেখিয়ে দিলাম যে আমরা স্টেপ বাই স্টেপ, সেগমেন্ট বাই সেগমেন্ট এইগুলো হলো তৈরি করে ওর ভিতর থেকে বেস্ট যে অপশন আছে সবকিছু মিলে যায়, সেটাই আমরা অফার করি। অফার করলে আমরাও বুঝতে পারছি এই ছাড়া ওনার কোনো অল্টারনেটিভ নাই। কিন্তু এই অল্টারনেটিভ যে নাই, এইটা কয়েকটা অপশন দিয়ে আমরা ওনাকে বোঝাই। তখন উনি হলো, এরা বড় বড় ব্যবসায়ী, এরা আমাদের থেকে অনেক ভালো বোঝে। তা অপশন আমরা কয়েকটা দিয়ে দিই, দিয়ে উনি ওর ভিতর থেকে উনি চুজ করে যে উনি ওনার সাথে কোনটা যায় আসলে সবকিছু মিলিয়ে। এই হলো কাজের স্টাইল। অর্থাৎ আপনি যদি আপনার মতো করে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্যে আপনার এক্সপেরিয়েন্স, আপনার মেধা, আপনার কাজের দক্ষতা দেখাতে পারেন, তাহলে আপনার ট্রাভেল এজেন্সি কখনো বন্ধ হবে না। আপনাকে খুঁজে বের করবে লোকে, কারণ আপনি কাজ জানেন। যাই হোক, আর ভিডিও বড় করব না। এটাই জাস্ট আপনাদেরকে শেয়ার করলাম আমার এক্সপেরিয়েন্সটা যে আমরা কাজগুলো কিভাবে করি। এটা ছোট্ট একটা ইয়ে, আমরা ওয়ার্ল্ড ওয়াইড এভাবে করি। ইউরোপে নিয়ে যাচ্ছি। সেদিন একটা কাজ করছিলাম, আরেকটু বলে দেই। ঢাকা থেকে আমরা আমেরিকান পয়েন্টে নিয়ে গেছি, ল্যাক্সে নিয়ে গেছি। ল্যাক্স থেকে আমরা নিয়ে গেছি হলো কানাডিয়ান পয়েন্টে। ল্যাক্সে উনি কয়েকদিন থাকছেন কানাডিয়ান পয়েন্টে ওইখানে আমরা একটা আমেরিকান এয়ারলাইন্সে নিয়ে গেছি কানাডাতে। সেই জায়গায় হলো আপনাকে এডমন্টন এডমন্টন নিয়ে গেছি। এডমন্টন থেকে উনাকে আবার আমরা আরেকটা ফ্লাইটে করে নিয়ে আসছি হলো মিলান, ইটালির মিলান, ইউরোপে। তার মানে বুঝতে পারছেন, ইউরোপ থেকে মিলান থেকে আবার নিয়ে আসছি আমাদের ঢাকায়। অর্থাৎ ঢাকা থেকে ওনাকে নিয়ে গেছি আমেরিকা, আমেরিকা থেকে নিয়ে গেছি কানাডা, কানাডা থেকে আবার গেছি আমরা হলো মিলান, ইউরোপের মিলান, মিলান থেকে আবার আমরা নিয়ে আসছি ঢাকায়। এই টোটাল টিকিটটা আমরা এখান থেকে করে দিয়েছি। এবং ওনার বাড়তি কোনো হ্যাসেল নাই। ব্যাগেজ ট্যাগেজ তুমি ইয়ে টিয়ে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমরা বুঝিয়ে দিয়েছি। তো এইগুলো কাজ, নতুন কিছু করার আনন্দ আছে। নতুন কিছু করে সেটা সফল হলে বেশ মজাই লাগে। তো এগুলো শিখতে হবে, জানতে হবে। একদিনে হবে না। আগ্রহ থাকলে সম্ভব। আপনি যদি সিরিয়াস হন, এগুলো করা সম্ভব। শুধু যে আমি এগুলো পারি তা না। বিশ্বে অনেকেই এরকম আমার থেকেও অনেক বড় বড় এক্সপার্ট আছে। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড এরকম কাজ বাজ করে থাকে। তো এরকম হতে যে খুব কঠিন কিছু তা না। আগ্রহ থাকতে হবে, আপনার ডেডিকেশন থাকতে হবে, আপনার একটা জিনিস নিয়ে গবেষণার মতো কাজ, যে এইটা না ওইটা, এইটা না ওইটা, এই ফ্লাইট না ওই ফ্লাইট, এই ফ্লাইট না ওই ফ্লাইট, এরকম আর কি। তা যাই হোক, এরকম হয় আর কি। এইগুলো নতুনত্ব, এইগুলো কিছু নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছু ডিসকভার।
করতে থাকুন। একই টিকিট ওই ঢাকা কলকাতা, ঢাকা চিটাগং বিক্রি করে তো আসলে ওই জায়গায় অত মজা পাবেন না। যাই হোক আজকের মতো এখানেই আমি এই জিনিসটাই জাস্ট শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। সবাই ভালো থাকবেন।